নমস্কার। আজকে আলোচনা হবে বাংলা ছোট গল্পের স্বরূপ বিচার এই বিষয়টি নিয়ে। বাংলা ছোট গল্প, এই আলোচনার প্রথমেই বলে নিই, সৃজনী গদ্য সাহিত্যের সবথেকে জনপ্রিয় শিল্পরূপ হলো ছোট গল্প বা শর্ট স্টোরি। এটা এমন এক গল্প যা জনপ্রিয়তায় অন্য সমস্ত সংরূপকেই অনেকটা পিছনে ফেলে এগিয়ে যায়। এই ছোট গল্পের উৎস কোথায়, ছোট গল্পের বিস্তারিত ইতিহাস আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনা করব তার স্ট্রাকচার বা স্বরূপটাকে নিয়ে। সেই স্বরূপ বিচার করতে গিয়ে প্রথমেই প্রথাগত রীতিতে আমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের আলোচনায় প্রবেশ করতে হয়। সাহিত্যের অন্যান্য সংরূপের মতোই ছোট গল্পেরও কোনো একক বা নির্দিষ্ট সংজ্ঞা আমরা পাই না। দীর্ঘ পরম্পরায় নানান সাহিত্যিক নানা রকমভাবে ছোট গল্প রচনা করেছেন এবং সেরকমই ছোট গল্প নিয়ে প্রচুর ব্যক্তি বিখ্যাত এবং পূর্বে আর আজও একইভাবে আলোচনা করে চলেছেন, সন্ধান করার চেষ্টা করে চলেছেন ছোট গল্পের স্বরূপগুলিকে। তাই একক কোনো সংজ্ঞায় আমরা পৌঁছতে পারি না, তবে কয়েকটি জায়গা বা বিখ্যাত কয়েকজন ব্যক্তির ভাবনাটি আমরা দেখার চেষ্টা করব এবং তারই মধ্যে দিয়ে পৌঁছাবার চেষ্টা করব ছোট গল্পের স্বরূপটার মধ্যে। প্রথমেই আমরা কয়েকজন বিখ্যাত ব্যক্তির ভাবনাগুলো তুলে ধরলাম। ছোট গল্প কাকে বলে, এই ভাবনার উত্তর খুঁজতে গিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়, আমরা সকলেই জানি নারায়ণ গঙ্গোপাধ্যায় একই সাথে ছোট গল্প রচয়িতা, মানে উপন্যাস রচয়িতা, তারই সঙ্গে সঙ্গে তিনি একজন সাহিত্য সমালোচকও ছিলেন। তার প্রচুর সাহিত্য সমালোচনামূলক বিশেষ করে ছোট গল্পের ওপর কাজ রয়েছে। তিনি ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ছোট গল্প লেখকের ব্যক্তিত্বের অভিব্যক্তি, কেননা সমাজ, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি ও চারিত্রিক গঠন অনুযায়ী লেখক যে প্রতীতি জীবন থেকে গ্রন্থন করে তাই তার রচনায় বিচিত্র রঙে বিচিত্র রঞ্জিতভাবে অভিব্যক্তিত হয়। এখানে মানে একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাক, বিচিত্র রঙে এবং রঞ্জিত হয়ে অভিব্যক্ত হয়। তাহলে কি পাচ্ছি এখান থেকে, না ব্যক্তিত্বের অভিব্যক্তি, যেটা লেখক ব্যক্তিত্বটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে। সেই লেখক ব্যক্তিত্ব কোথা থেকে, না সমাজ, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, চারিত্রিক গঠন অনুযায়ী সব কিছুকে গ্রন্থনা করেন। কেমন করে? এডগার অ্যালান পো সুন্দর একটি কথা বলছেন, ছোট গল্প কীরকম হবে সেটা বলতে গিয়ে এডগার অ্যালান পো বলছেন, এ ব্রিফ প্রোজ narrative requiring from half an hour to 1 or 2 hours in its first world. ছোট গল্পের কোনো আতিশয্য থাকবে না, নিয়ন্ত্রিত, সংযত, ঘনসংবদ্ধতাই এর স্বরূপ চিনিয়ে দেবে। এই ভাবনাটি এডগার অ্যালান পোর ভাবনা থেকে বেরিয়ে আসছে। তাহলে আতিশয্য বর্জিত, নিয়ন্ত্রিত, সংযত এবং ঘনসংবদ্ধতা, এটা এডগার অ্যালান পোর ভাবনা। ছোট গল্পের এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। নেক্সট, আমরা যদি ব্ল্যান্ডার ম্যাথিউসের কথা বলি, তিনিও একজন বিখ্যাত ছোট গল্প তাত্ত্বিক, মানে সাহিত্য তাত্ত্বিক। তার ভাবনায় কি দেখা যাচ্ছে, তিনি স্রষ্টাও বটে। তার ভাবনায় তিনি যেটা বলছেন, এ শর্ট স্টোরিজ ডিলস উইথ এ সিঙ্গল ক্যারেক্টার, এ সিঙ্গল ইভেন্ট, এ সিঙ্গল ইমোশন অর দ্য সিরিয়াস অফ ইমোশনস কল ফোর্থ বাই সিঙ্গল সিচুয়েশন। তাহলে এখানে বারবার সিঙ্গল ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কি বলতে চাইছেন, একটি মূল চরিত্র, একটি মাত্র ঘটনা, একক আবেগ অথবা একটি পরিস্থিতিবোধক কিছু ভাবাবেগ নিয়ে যৌক্তিক পরিণতির দিকে আবর্তিত করাই ছোট গল্পের কাজ। তাহলে ছোট গল্পে এই একক স্বরূপটা খুব গুরুত্বপূর্ণ হবে। এরকমভাবে আরও বিখ্যাত প্রচুর স্রষ্টা এবং সমালোচক নানাভাবে ছোট গল্পকে
দেখাতে চেষ্টা করেছেন। আমরা এই সামগ্রিকভাবে যা ছোট গল্প সম্বন্ধে আলোচনা পাই সেখান থেকে একটা ছোট গল্পের সংজ্ঞা নির্মাণ করতে পারি। যদি মনে রাখতে হবে এটাই কোনো নির্দিষ্ট সংজ্ঞা নয়, একটা সামগ্রিক ব্রিফ আমি দেওয়ার চেষ্টা করছি। কি না বলতে পারি এরকম করে, ছোট গল্প হলো এমন এক কাহিনী যা কোনো ঘটনা, পরিবেশ বা মানসিকতাকে নির্ভর করে একটি ঐক্যের প্রতিষ্ঠা করে এবং সেই প্রতিষ্ঠিত ভাবগত ঐক্যের ভাবগত গভীর প্রতীতি ক্রমশ নাটকীয় শীর্ষদেশ স্পর্শ করে, পাঠকের মনোভূমিতে ছড়িয়ে পড়ে। এই যে সংজ্ঞাটি আমরা পেলাম, এই সংজ্ঞাটির মধ্যে থেকে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, বা বলতে পারি তার বৈশিষ্ট্যর নিরিখেও এই সংজ্ঞাটি নির্দিষ্ট হয়েছে। এরপর আমরা ছোট গল্প সম্বন্ধে কয়েকটি ভাবনার কথা প্রথম বলি। দীর্ঘ আলোচনার জায়গা আছে, সেই আলোচনাটাকে সংক্ষিপ্ত করে কতকগুলি ভাবনা আমরা তুলে ধরার চেষ্টা করতে পারি। সেখানে দেখছি যে ছোট গল্প কথা সাহিত্যের একটি বিশেষ শিল্পরূপ, যা কাহিনী ভিত্তিক এবং দৈর্ঘ্যে হ্রস্ব। কাহিনী ভিত্তিক তো উপন্যাসও বটে, কিন্তু উপন্যাস একটা দীর্ঘ বর্ণনার জায়গা রয়েছে, কিন্তু ছোট গল্প দীর্ঘ জায়গাটি, ছোট গল্পের দীর্ঘ আকৃতিটি বা আকারটি থাকবে না। কিন্তু ছোট গল্পের আকার কেমন হবে এই নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কারণ ছোট গল্প কখনো খুব সংক্ষেপে লেখা হয় 2-3 লাইনে, যেমন বনফুলের পাশাপাশি বা বনফুলের যে সমস্ত অনুগল্প আছে সেই গল্পগুলো। আবার দীর্ঘ আকৃতির ছোট গল্পও লেখা হয়ে থাকে, রবীন্দ্রনাথের নষ্ট নেই তার প্রমাণ। তাহলে আকার কেবলমাত্র ছোট গল্পের বৈশিষ্ট্য এটা ভাবলে ভুল হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা, ছোট গল্পকে মানে একটি কাহিনী, সেই কাহিনীটিকে, যে কোনো কাহিনীকে, যেমন আমরা গল্প ছোট গল্প বলবো না, কিন্তু ছোট গল্পের মধ্যে একটি কাহিনী অবশ্যই থাকবে। তাই যে কাহিনীকে যদি ছোট গল্প হতে হয় তাহলে তাকে নান্দনিক এবং শিল্পগত কিছু শর্ত পূরণ করতে হবে। নান্দনিক এবং শিল্পগত শর্ত, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই নান্দনিক এবং শিল্পগত জায়গাগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটি জায়গা আমি দেখাবার চেষ্টা করি। একটি মাত্র দৃশ্যপটে নয়, এটা দৃশ্যপটে হবে, স্থাপিত কোনো ঘটনার সংক্ষিপ্ত ও তীব্র বিন্যাস। এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং করতে গিয়ে, তাড়াতাড়ি করতে গিয়ে হয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। ঘটনাসূত্রের আকস্মিকতায় চরিত্রের চকিত উন্মোচন, কোনো একটি গূঢ় অনুভবের উপর সন্ধানী আলোকপাত এবং ক্রান্তিলগ্নে নাটকীয় চমক, এইভাবে ছোট গল্প পৌঁছে যায় তার লক্ষ্যে। এই লক্ষ্যে কিভাবে পৌঁছয় সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ছোট গল্পের সঙ্গে উপন্যাস, কখনো কখনো কবিতা, কখনো কখনো নাটকের আমরা কোথাও কোথাও সাদৃশ্য খুঁজে পাই। সাদৃশ্যগুলো মানে খুব সুন্দরভাবে প্রকাশিতও হয়। কখনো কখনো এই যে নাটকীয় চমক, এখানে নাটকের এলিমেন্ট থাকে। কখনো ছোট গল্প পড়তে গিয়ে সেখানে লিরিক্যাল একটা ভাবনা আমাদের সামনে উঠে আসে। আবার কখনো কখনো ছোট গল্পের মধ্যে একটা এমন উপাদান থাকে যা উপন্যাসও কম হয়ে ওঠে, নভেলটির দিকে এগিয়ে যায়। কিন্তু তবুও এই সমস্ত মিলের বা সাদৃশ্যের জায়গাগুলি মাথায় রেখেও বলতে হয়, ছোট গল্পের সঙ্গে উপন্যাস, কবিতা বা নাটকের সাদৃশ্য থাকলেও ছোট গল্পের চারণভূমিটি মুক্ত এবং স্বশাসিত। মানে ছোট গল্প নিজে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এবার আমরা এই স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে যে ছোট গল্পকে দেখছি, সেই ছোট গল্পের বৈশিষ্ট্যগুলোকে দেখার চেষ্টা করব। কি আমি এখানে 8টি বৈশিষ্ট্য দেখিয়েছি, আরও অজস্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলিও গুরুত্বপূর্ণ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ছোট গল্প শুরু হয় একেবারে প্রথম শব্দটি থেকে, শুরু থেকে। এডগার অ্যালান পো যাকে বলছেন ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল সেন্টেন্স,
জীবনের মাঝখান থেকে বিদ্যুৎ চমকের মতো যেন তার যাত্রা আরম্ভ হয়। আবার জীবনের মাঝখানেই একটা নাটকীয় মুহূর্তে সেটা সমাপ্ত হয়ে যায়। মাঝখান থেকে শুরু, আবার মাঝখানেই শেষ। সমগ্র জীবনটাকে দেখার কোনো জায়গা নেই। জন্ম থেকে, যেমন পথের পাঁচালী পড়লে জন্ম, সেখান থেকে বেড়ে ওঠার বিস্তারিত ইতিহাস রয়েছে, এখানে সেই অপশনটাই নেই। তাহলে কি আছে? এই খণ্ড জীবনের ভেতরই একটা অখণ্ড অনুভূতি পাঠক তৈরি করে নেন। এটা প্রথম বৈশিষ্ট্য। 2, স্বল্প আয়তনে ছোট গল্প রচনা করতে হয়, ফলত ছোট গল্প হয় বাহুল্য বর্জিত। উপকরণের বহুলতা, অবান্তর বিন্যাস, তার রূপ এবং প্রকৃতির ক্ষেত্রে অন্তরায় হয়। একটা ছোট গল্প রচনার জন্য উপকরণের বাহুলতা এবং অবান্তর বিন্যাস, মানে বাড়তি কথার কোনো জায়গা ছোট গল্পে নেই। জীবনের বিচিত্র সম্ভার থেকে প্রয়োজনীয় মাত্র কয়েকটি উপাদান গ্রহণ করে বা বেছে নিয়ে গল্পকার গল্পটি রচনা করেন। উপন্যাসের বিচিত্রমুখী বিস্তার। উপন্যাসের ক্ষেত্রে আমরা জানি একটা উপন্যাসের প্লট লেখার সময় তাতে সাব প্লট থাকে, একটা উপন্যাসের মূল কাহিনীর পাশাপাশি উপকাহিনী থাকে। এই যে এত কিছু করার জায়গা ছোট গল্পে নেই। ঘটনার ঘনঘটা নেই, নানাবিধ চরিত্র, তাদের বাইরের নানাবিধ দ্বন্দ্ব, সেই তাদের মানুষ লোকের অনুসন্ধান, এত কিছু করার অপশনটাও ছোট গল্পে থাকে না। কিন্তু এগুলোর ইঙ্গিত থাকে প্রত্যেকটাই, কিন্তু সংক্ষেপে। 3, আয়তনের স্বল্পতা এবং গঠন শৃঙ্খলার অপরিহার্যতার কারণে। এটা তো গঠন শৃঙ্খলা তো হার্য, এখানে কোনো অস্বীকার করার জায়গাই নেই। সেক্ষেত্রে ছোট গল্প বিশদ চরিত্র চিত্রণ করতে পারে না। একজন চরিত্রকে, ওই যে বললাম অপুর জীবনকে সামগ্রিকভাবে দেখানোর চেষ্টার কোনো অপশান ছোট গল্পে নেই। ছোট গল্পকে ভীষণভাবে দৃঢ় হতে হয়, এবং ছোট গল্পের চরিত্রও থাকে খুব অল্প। তার মধ্যে একটি বা দুটি চরিত্রের কোনো একটি বিশিষ্টতা, অন্তর্লোকের কোনো এক গূঢ়তা হঠাৎ আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয়ে ওঠে। একটা চরিত্র তার নিজের নির্দিষ্ট একটি ভাবনা, ধরা যাক জলসাঘর, সেই জলসাঘর নাটকের মধ্যে চরিত্রের মনোজগৎকে প্রকাশ করার একটা ইচ্ছে তারাশঙ্কর দেখিয়েছে। কিন্তু আমরা সেই মনোজগতের উদ্ভাসের মধ্যে দিয়েই জমিদার চরিত্রের সমগ্র ভাবনাটিকে বা একটা বিরাট সমাজ বিবর্তনকে আমরা দেখতে পাই। তার জন্য বিরাট বা অনেক অতিরিক্ত কথা বলার অবকাশ কিন্তু তারাশঙ্কর পান না। নেক্সট, 4 নম্বর, আদর্শ ছোট গল্পে মাত্র একটি ক্লাইম্যাক্স মুহূর্ত থাকে, মানে চরম মুহূর্ত, যেটাকে আমি সংজ্ঞার সময় বলেছি নাটকীয় একটা সমাপ্তি, সেই সমাপ্তি নিয়ে আলোচনা করবও বলেছি। সেই একটি মাত্র ক্লাইম্যাক্স পয়েন্ট থাকে। উপন্যাসে কিন্তু নানা রকম চড়াই উতরাই থাকে, এখানে সেই অপশানটা নেই, একটাই মাত্র ক্লাইম্যাক্স পয়েন্ট। এবং আমরা দেখি যে ছোট গল্প উপন্যাসের যেরকম চড়াই উতরাই নানা রকম পেরিয়ে একটা বিন্দুতে পৌঁছচ্ছে, ছোট গল্প স্টেট কাট হয়েতে যাচ্ছে, এবং ঘটনা, ভাব, চরিত্র একটি তুঙ্গ চূড়ায় পৌঁছে দিতে হয় ছোট গল্প, এবং চট করে তার জীবন্ত চেহারাটা অনেক এমন একটা ভাবে প্রকাশ করতে হয় যে মনে হয় অনেকটা একাঙ্ক নাটকের মতো। পঞ্চাঙ্ক নাটকে প্রচুর কথা বলার, প্রচুর বিষয়টিকে জটিল করে তোলার, সাজিয়ে প্রেজেন্ট করার জায়গা থাকে। কিন্তু যখনই একটা অনেকটা, এখন যে ক্লাসটা হচ্ছে 1 ঘন্টার ক্লাস নেওয়ার সময় যেভাবে অনেকটা বিস্তারিত বলে একটা ভাবনার আমি জিনিসটাকে অনেক ছড়িয়ে তারপর গোটাতে পারি, এখানে সেই অপশানটা নেই। এটা অনেকটা মাইক্রো টিচিংয়ের মতো, সেরকমই ছোট গল্প অনেকটা মাইক্রো টিচিং ভঙ্গিতে, অর্থাৎ অনেক কথা খুব তাড়াতাড়ি বলে দিতে হয়। নেক্সট, 5 নম্বর পয়েন্ট, ছোট গল্প তার স্বল্প পরিসরে আদি মধ্য অন্ত বিশিষ্ট এক সংহত ঘন সংবদ্ধ এবং সংযত শিল্পরূপ, যা পাঠক মনে সৃষ্টি করে একটি একক ধারণা বা সিঙ্গল ইমপ্রেশন। খুব গুরুত্বপূর্ণ এই সিঙ্গল ইমপ্রেশন ভাবনাটি।
সিঙ্গেল ইমপ্রেশন গড়ে ওঠে আসলে প্লটের একমুখী এবং সুনিয়ন্ত্রিত গ্রন্থনার পরিণতি স্বরূপ। ন্যাথানিয়েল হথর্নের রচনার প্রসঙ্গে এডগার অ্যালান পো একটি আঙ্গিকগত বৈশিষ্ট্য উল্লেখ করেছিলেন। সেটি হলো, আবার বলছি, ন্যাথানিয়েল হথর্নের তার রচনার আলোচনা করতে গিয়ে এডগার অ্যালান পো বলছেন, ইউনিটি অফ ইমপ্রেশন, ইন্টারেস্টিং, ইউনিটি অফ ইমপ্রেশন, এই যে সংহতি অর্জনের জন্য প্রয়োজন কি না সচেতন এবং উপযুক্ত শৈলী আর অভিব্যক্তির সূক্ষ্ম চিন্তা। আমি কেমন করে কোনো জিনিসকে ব্যক্ত করব তার সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবনাগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে হয়। একটিমাত্র ধারণা কাহিনীর তলরেখার মতো একটা অনিবার্য চোরাস্রোতে এগিয়ে যাবে একেবারে নির্ভুল লক্ষ্যবস্তুর দিকে, আর পাঠক ওই একটিমাত্র সরলরৈখিক গতিপথের মধ্যে দিয়ে গিয়েই পৌঁছে যাবে একটা চূড়ান্ত মুহূর্তে। এইটাই খুব গুরুত্বপূর্ণ জায়গা। বলা হয়, মানে ইংরেজিতে একটি সমালোচনায় এরকম করে বলা হয়, short story makes a single impression on the reader. It does so by concentrating on the crisis, and it makes that crisis pivotal in the controlled plot, মানে controlled plot, প্লটকে কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। ছোট গল্পের গঠন প্রসঙ্গে পোয়ের, মানে এডগার অ্যালান পোর ভাবনাটি খুব গুরুত্বপূর্ণ। প্লটটা কেমন হবে, সেই প্লটের গঠনটি এডগার অ্যালান পো যেভাবে ভেবেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই প্লট নিয়েও কিছু কথা বলবো, নিশ্চয়ই বলবো। এবার আমরা আরেকটি জায়গায় প্রবেশ করি, পরের যে বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট গল্প যেমন শুরু হয় চকিতে হঠাৎ করে, তেমনি মাঝখান থেকে সেরকম সমাপ্তিতেও থাকে চমক, এক ধরনের নাটকীয়তা, যা পাঠককে অনেকটাই ঝাঁকুনি দেয়। এই একটা ফাইনাল টুইস্ট, একেবারে শেষ মুহূর্তে এসে একটা এন্ডিং, মানে সারপ্রাইজ এন্ডিং দেখা যায়, যেটা আমাদেরকে চমকিত করে এবং আমাদের মনের মধ্যে একটা খেদ তৈরি করে, আর কি হতে পারত। এই যে অপূর্ণ, মানে অতৃপ্তি, এটা ছোট গল্পের একটা প্রাণ। যদিও ছোট গল্পের অন্যতম নির্মাতা আন্তন চেকভ এই রকম সমাপ্তিতে চমক সৃষ্টির পক্ষপাতী ছিলেন না, তার ভাবনাটা অন্যরকম ছিল। সাধারণভাবে কিন্তু ছোট গল্পের সমাপ্তিকে আমরা পূর্ণচ্ছেদ বলে ধরি না। একটা উপন্যাসে যেমন একটা পূর্ণচ্ছেদ পড়ে, যে কোনো লিটারেচারের যে কোনো পার্টে একটা পূর্ণচ্ছেদ পড়ে, সেরকম পূর্ণচ্ছেদ কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে পড়ে না। বরং শেষ মুহূর্তে একটা মনের মধ্যে প্রশ্ন আর উত্তর সন্ধানের ইচ্ছে, এই দুটো মারামারি করতে শুরু করে, লড়াই করতে শুরু করে। নেক্সট পয়েন্টে আমরা কি দেখছি না, ভাষা এবং কাহিনী কথনের গুণে কখনো কখনো ছোট গল্প গীতি কবিতার মাধুর্যে পরিণত হয়। এই এক রাত্রি গল্পটাই এর প্রমাণ। এক রাত্রি অদ্ভুত লিরিক্যাল একটা গল্প। এক রাত্রি গল্পটা পড়লে দেখতে পাবো সেই গল্পের মধ্যে যেভাবে রবীন্দ্রনাথ বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটা নিঃসন্দেহে একটি কি বলবো, লিরিক্যাল বা গীতি কবিতার সুরমূর্ছনায় প্রকাশিত হয়েছে। এরকম রবীন্দ্রনাথের অজস্র গল্প রয়েছে যে গল্পের মধ্যে এই ভাবনাগুলি প্রকাশিত হয়। শুভা, পোস্টমাস্টার, এগুলির মধ্যেও লিরিক্যাল ভাবনাটি রয়েছে। নেক্সট, শেষ পয়েন্ট, ছোট গল্পে অতিকথনের অবকাশ নেই। ভাষার সংযত সচেতন ব্যবহার, সংকেতময়তা, এইগুলো ছোট গল্পের অন্যতম প্রাণ। তাহলে কি করতে হবে গল্পকারকে? সুনির্বাচিত ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে, ভাবময় এবং স্বতঃস্ফূর্ত বাক্যবিন্যাস করতে হবে, বিষয় উপযোগী নির্ভুল ভঙ্গির প্রয়োগ করতে হবে, বাহুল্যহীন একটা অভ্রান্ত শৈলীর ব্যবহার করতে হবে। এই সব কিছু মিলিয়েই তৈরি হবে একটা সার্থক ছোট গল্প। সেই ছোট গল্পে আমরা প্রবেশ করব।
আমরা যদি ছোট গল্পের এই বৈশিষ্ট্যগুলো দিয়ে ছোট গল্পকে দেখি, যদিও বলে নেওয়া দরকার এটাও পুরো বৈশিষ্ট্য হলো না, আরও অজস্র বৈশিষ্ট্য আমরা অনুসন্ধান করতে পারি, কিন্তু সমগ্র ভাবনাটিকে একটা সংক্ষিপ্তভাবে এই 8টি পয়েন্টে ধরার চেষ্টা হলো। এখন একটি প্রশ্ন আছে, রবীন্দ্রনাথের বর্ষা যাপন কবিতাটা অনেকেই আমরা জানি যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই বর্ষা যাপন কবিতাটাকে অনেকে বলেন ছোট গল্পের সংজ্ঞা, এভাবে বলা উচিত নয়। হ্যাঁ, বর্ষা যাপন একটি কবিতা, সে কবিতার মধ্যে ছোট গল্পের ভাবনাগুলোই যেন রয়ে গেছে, কিন্তু বর্ষা যাপন কবিতা দিয়ে ছোট গল্পের সংজ্ঞা বা বৈশিষ্ট্য তৈরি করা উচিত হবে না। কিন্তু সত্যি একজন কবি তো, রবীন্দ্রনাথ নিজে ছোট গল্প লেখেন এবং জীবনের ছোট তিনি জীবনকে দেখেন। এই গল্পটা বর্ষা যাপন কবিতায় যে ভাবনাটি, সেই ভাবনা ছোট গল্প রচনার ভাবনার সঙ্গে মেলে। দুটো ভাবনার মিল কোথায় না, দুটো ভাবনাই বলে জীবনের এই যে ভাবনা, সেটা অনেক ছোট ছোট মুহূর্ত নিয়ে তৈরি হয়, যা সমাপ্ত হলেও আরও কিছু অব্যক্ত থেকে যায়। এটাই মূল ভাবনা। যাক, এবার আমি বলি যে ছোট গল্পের সূচনা এবং সমাপ্তি, এই ভাবনাটি ঠিক কিভাবে হয় বা কিভাবে হওয়া উচিত, সেটা বলে আমি ছোট গল্পের শ্রেণী বিভাগ নিয়ে সামান্য কিছু কথা বলবো। সংক্ষিপ্ত এবং সংযত পরিসরে জীবনের একটা খণ্ড বাস্তবকে চকিত ক্ষণ মুহূর্তে আলোকিত করে তোলা ছোট গল্পের কাজ। তাই তার আরম্ভ হয় কোনো প্রস্তুতি, আড়ম্বর বা ভূমিকা ছাড়া। মন্থর গতির বিস্তৃত ভূমিকার কোনো অবকাশ ছোট গল্পে নেই। ইংরাজি ভাষার অন্যতম সেরা গল্প ক্যাথরিন ম্যাসফিল্ডের দ্য ফ্লাই। এই গল্পটি হঠাৎ শুরু হয়ে যায় দুটি চরিত্রের, একজন হচ্ছে উডি ফিল্ড, একটি টুকরো মন্তব্য দিয়ে, ওয়াই আর ইউ ভেরি সাং ইন হিয়ার। হঠাৎ করে একটা গল্প শুরু হয়ে যাচ্ছে একটা বাক্য দিয়ে। হারানের নাচ জামাই, বিখ্যাত গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়, আশা করছি সকলের পড়া। সেই হারানের নাচ জামাই পড়তে গিয়ে যদি আমরা দেখি, তার প্রথম বাক্যটি কি, মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। তাহলে মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল, এরপর গল্প এগোবে। অর্থাৎ গল্পের প্রথমেই একেবারে উত্তেজক একটি মুহূর্ত তৈরি করে গল্পটি নির্মাণ হচ্ছে। তার আগে কি হয়েছিল জানার দরকার নেই, সেটা পরে গল্পের মধ্যে দিয়ে পাঠক নিজে বুঝে নেবেন। কিন্তু পুলিশ হানা দিয়েছে, এখান থেকে গল্পটা শুরু হচ্ছে, অর্থাৎ একটা মাঝখান থেকে, অনেকটাই একাঙ্ক নাটকের মতো। একাঙ্ক নাটকও এই একইভাবে হঠাৎ করে শুরু হয়। জীবনের বিশাল বিস্তৃত ক্ষেত্র থেকে একটি বিশেষ ঘটনাকে বেছে নিয়ে ছোট গল্প দেখাতে চায় বিন্দুতে সিন্ধু, এবং তার সমাপ্তি হবে না, স্বাভাবিক। খণ্ড মুহূর্তকে তৈরি করলে তার সমাপ্তি আমরা পাবো কি করে? আমাদের মনেরই অতৃপ্তি থাকতে বাধ্য, কারণ আমাদের আরও কিছু চাওয়া থাকে, যা ছোট গল্প সংক্ষিপ্ত পরিসরে পুরোটা বলবে না, শুধু ইঙ্গিত দিয়ে যাবে। অনেকটাই বলতে পারি মাঝখান থেকে শুরু, এবং শুরুর টানটা দ্রুত পরিণতিতে পৌঁছে যায় হঠাৎ করে এবং শেষ হয়ে যায়। রবীন্দ্রনাথের থেকে ছোট গল্পের এই অনবদ্যতা, রবীন্দ্রনাথ থেকে ছোট গল্পের এই অনবদ্য প্রকাশভঙ্গি বাংলায় আজও চলেছে। রবীন্দ্রনাথের শেষ হইল না শেষ কথাটি এজন্যই ভালো লাগে যে ছোট গল্পের সমাপ্তির সঙ্গে এটা খুব মিলে যায়। শুরুতে ছোট গল্পের সূচনা হয় যেমন আকস্মিকভাবে, তেমনি শেষেও হয় আকস্মিকভাবে। রবীন্দ্রনাথ যে মধুর অতৃপ্তির কথা ভাবেন, সেটা ছাড়া ছোট গল্প শেষ হতে পারে শান্ত স্বচ্ছন্দ পরিণতিতে। এমন নয় যে ছোট গল্পের পরিণতিতে কোনো মিলন থাকবে না। সমাপ্তি গল্পেই তো দেখি, অনেক দিনের একটি হাস্যধারার অসম্পন্ন চেষ্টা আজই অশ্রু জলধারায় সমাপ্ত হইল। শরৎচন্দ্রের গল্পে দেখি
একাধিক প্রভাত কুমারের কিছু গল্পে দেখি, অনেক গল্পেই আছে সেখানে সমাপ্ত হয়, গল্পে পরিণতি পায়। এমন নয় যে গল্পে পরিণতি পাবে না, পেতেই পারে, কিন্তু সমাপ্তি কোনো সত্য নির্দেশক মন্তব্য দিয়ে করছেন অনেক সময়। আসলে গল্পকার যখন গল্প লেখেন তখন সবাই রোজ রোজ ভাঙছেন নিজেকে। একই তালে রবীন্দ্রনাথ যেমন লিখেছিলেন শুরুর দিকে, তিনি তো শেষের দিকে তা লেখেননি। তার ল্যাবরেটরি গল্প আর তার পোস্টমাস্টার গল্পের মধ্যে শৈলীগত আকাশ পাতাল তফাৎ হবে, কারণ দীর্ঘ পরম্পরায় একজন লেখক অনেক অভিজ্ঞতায় ঋদ্ধ হন, সমৃদ্ধ হন, সময় অনেক শেখায় নিজের ভাবনাকে আরও পরিমার্জিত করতে। তার মানে এই নয় যে প্রথমটা খারাপ ছিল বা পরবর্তী সৃষ্টিটা বেটার, সবগুলোই থাকবে, কিন্তু এই থাকার মধ্যে বৈচিত্র্য হবেই। নেক্সট আরেকটি জায়গা, এই চমক জাগানো সমাপ্তিটা, যেমন দেনা পাওনা রবীন্দ্রনাথের শুরুর দিকের গল্প, সেখানে দেখি একেবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। অসাধারণ চমক আছে আমরা যদি দেখি পয়মুখম গল্পে জগদীশ গুপ্তের, প্রচুর চমক, প্রতি মুহূর্তে প্রায় চমক, মানে শেষের দিকে এসে আমরা মানে রোম খাড়া করে দেওয়া একটা ভাবনা সেখানে কাজ করেছে। গল্প বিভিন্ন ধরনের হয়, তাই গল্পের সমাপ্তি একটা নির্দিষ্ট ভাবনা যা পাঠকের, যা লেখক এবং পাঠকের সম্পর্ককে তৈরি করে, সেদিকটা মাথায় রাখতে হয়। কোন ধরনের উপসংহার লেখক বেছে নেবেন তা গল্প লেখকের নিজস্ব অধিকার। গল্পের প্রবেশ এবং গল্পের প্রস্থান কেমন করে হবে তাও গল্প লেখকের নিজস্ব চয়েস। এখানে পাঠক সেই গল্পের ভঙ্গি থেকে নিজের পাঠরীতিকে, মানে নিজের ভাবনাটিকে নির্মাণ করে নেবেন, মানে পাঠ প্রতিক্রিয়া তৈরি করবেন। গল্পকার তার মতন করে গল্প লিখবেন, এই স্বাধীনতাটি আছে। এটা গেল গল্পের সূচনা সমাপ্তি কেমন করে হবে সেই জায়গা। এবার আমি কিছু গল্পের উদাহরণ দেখব। আমরা দেখব যে ছোট গল্পকে কত রকমভাবে ভাগ করা যেতে পারে, কতগুলো শ্রেণী হতে পারে। বিস্তারিত আলোচনার অবকাশ নেই, তবু মোটামুটি সমস্ত ছোট গল্পকে ভাঙলে যা দাঁড়াচ্ছে এই রকম, যদি একটার ভেতর আর একটা অনায়াসে ঢুকে যায়, এবং যে উদাহরণগুলো দেব সেই সমস্ত গল্পগুলো একটা গল্পে একাধিক কিছু পাওয়া যায়। আমি মোটামুটি 14টি পয়েন্ট বা 14টি ভাবনা এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। কি কি? প্রেমমূলক, সামাজিক ছোট গল্প, প্রকৃতি ও মানুষ কেন্দ্রিক ছোট গল্প, অতিপ্রাকৃত রসের ছোট গল্প, হাস্যরসাত্মক ছোট গল্প, উদ্ভট ছোট গল্প, সাংকেতিক প্রতীকধর্মী ছোট গল্প, ঐতিহাসিক ছোট গল্প, বিজ্ঞান নির্ভর ছোট গল্প, গার্হস্থ্য বা পারিবারিক জীবন নির্ভর গল্প, মনস্তাত্ত্বিক গল্প, মনুষ্যতর ছোট গল্প, মানে মনুষ্যতর বিষয় অবলম্বী ছোট গল্প, বাস্তবনিষ্ঠ ছোট গল্প, রিয়ালিস্টিক, এবং গোয়েন্দা গল্প। এছাড়াও আরও নানা রকম ভাগে ভাগ করতে পারি। এবার আমি একটু দেখাচ্ছি যে আমি মূলত এখানে উদাহরণ দিচ্ছি কীরকম না, প্রেমমূলক, সেখানে কি থাকে না, নরনারীর প্রেম, দাম্পত্য, অনেক সময় পরকীয়া তথা অবৈধ প্রেমকে কেন্দ্র করে তাদের সম্পর্কের বিচিত্র গতি, স্তরভেদ, আনন্দ, বেদনা, দ্বিধা, সংশয়, বিপর্যয়, উত্তরণ, এই সমস্ত কিছু এই প্রেমমূলক গল্পের মধ্যে, মানে এই সমস্ত কিছুকে নিয়ে প্রেমমূলক গল্প এই পয়েন্টটি করা যেতে পারে, এই ক্যাটাগরিতে পড়ে। রবীন্দ্রনাথের শেষ রাত্রি, সরি এখানে এক রাত্রি হবে না, এটা শেষ রাত্রি হবে। প্রেমেন্দ্র মিত্রের ভস্মশেষ, মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্পিল, এই সমস্ত গুলি হচ্ছে প্রেমমূলক গল্পের উদাহরণ। এক রাত্রিতেও প্রেম আছে, সেটা অন্যরকম প্রেম, এমন নয় যে প্রেম নেই। নেক্সট হচ্ছে সামাজিক গল্প। অধিকাংশ ছোট গল্পই সামাজিক, কোনো সন্দেহ নেই, কিন্তু ঠিক সামাজিক না বলে বড় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা বলা যায় সমাজ সমস্যামূলক ছোট গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায় এটাকে বলছেন, এই পয়েন্টটিকে, এই ধরনের কি থাকে এতে না, সামাজিক পরিবেশ, সমাজ রাজনৈতিক সমস্যা, এই জাতীয় গল্পের কাহিনী বৃত্ত এবং মূল ঘটনার সারবস্তু।
অজস্র উদাহরণ আছে। রবীন্দ্রনাথের দেনা পাওনা, শরৎচন্দ্রের মহেশ, নরেন্দ্রনাথ মিত্রের রস, সমরেশ বসুর আদাব, এই সমস্ত কিছু। রাজনৈতিক ভাবনাটাও কিন্তু সামাজিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আদাব একটি অবশ্যই রাজনৈতিক ভাবনার রসদযুক্ত ছোট গল্প। নেক্সট হচ্ছে আমি দেখিয়েছি প্রকৃতি ও মানুষ নির্ভর ছোট গল্প। প্রকৃতি ও মানুষ বলতে প্রকৃতির সঙ্গে মানুষের যে নৈকট্যের সম্পর্ক, সেই নৈকট্যের সম্পর্ক থেকে এই গল্পের শ্রেণী বিভাগটি করা হয়েছে। এর মধ্যে অবশ্যই পড়ে রবীন্দ্রনাথের অতিথি, ছুটি, মনোজ বসুর বনমর্মর, আর বিভূতিভূষণকে তো বাদ দেওয়াই যায় না, পুঁইমাচা, মৌরি ফুল এবং অজস্র। সব কিছুর মধ্যে প্রকৃতি মানুষের সম্পর্ককে আমরা পাই। নেক্সট পয়েন্ট হচ্ছে অতিপ্রাকৃত। অতিপ্রাকৃত মানে কি? প্রকৃতি তথা বস্তু জগৎকে অতিক্রম করে আমাদের কল্পনাকে শিহরিত করে যে অতিপ্রাকৃত রহস্যের জগৎ, সেই অতিপ্রাকৃত রহস্যের জগৎকে নিয়ে যে কাহিনীগুলি লেখা হয় তাকে বলা হচ্ছে অতিপ্রাকৃতিক গল্প, যার মধ্যে প্রকৃত বা রিয়ালিস্টিক অ্যাপ্রোচের থেকেও, ন্যাচারাল অ্যাপ্রোচের থেকেও অনেক বেশি আনরিয়াল, মানে একটা কি বলবো, এটা ঠিক সুরিয়াল নয়, একটা রহস্যময় আদি ভৌতিক বিভিন্ন ধরনের, ঠিক ভূতের গল্প নয় কিন্তু, তার মানে শুধুই ভূত এমন নয়, কিন্তু ভূত থাকে, অবশ্যই থাকে, ভূতটাও তো আনরিয়াল, সেই জন্য ভূতের গল্প এই পর্যায়েতেই অতিপ্রাকৃত গল্পতেই পড়বে। প্রচুর বাংলায় লেখা আছে, প্রচুর, যার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ, নিশীথে, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছায়া, বিভূতিভূষণের হাসি, অভিশপ্ত, এগুলো হচ্ছে অতিপ্রাকৃত গল্পের উদাহরণ। নেক্সট হচ্ছে হাস্যরসাত্মক ছোট গল্প। কাকে বলবো? সামাজিক অসঙ্গতি, চরিত্রের নানা আতিশয্য, ঘটনার অতিরঞ্জন ইত্যাদির মাধ্যমে হাস্যরসের উদ্রেক করা এই জাতীয় গল্পের লক্ষ্য। কোনো ক্ষেত্রে হালকা হাসি, আবার কোনো ক্ষেত্রে ধারালো ব্যঙ্গ বিদ্রুপে পাঠককে সচেতন করে তোলা, এটাই গল্পকারের উদ্দেশ্য থাকে। বাংলায় রবীন্দ্রনাথ লিখেছেন মুক্তির উপায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা বিখ্যাত গল্প, যার মধ্যে হাস্যরসের মধ্যে দিয়ে অনেক বক্তব্য উঠে আসে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ওরা ও আমরা, রাজশেখর বসুর চিকিৎসা সংকট, সঞ্জীব চট্টোপাধ্যায়ের সোফা কাম বেড, এই সমস্তগুলো হচ্ছে হাস্যরসাত্মক ছোট গল্পের উদাহরণ। আরও অজস্র আছে, আমি কয়েকটি মাত্র বললাম। এরপর হচ্ছে উদ্ভট গল্প। উদ্ভট বুঝলেই বোঝা যাচ্ছে যেটা সাধারণত আমাদের যে ভাবনা, সেই ভাবনা মানে বাস্তবসম্মত ভাবনার অতিরিক্ত কিছু। এই ধরনের উদ্ভট গল্পের উদাহরণ হচ্ছে বাংলায় কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের ভগবতীর পলায়ন, রাজশেখর বসুর গগনচটি, সত্যজিৎ রায় লিখেছেন অঙ্কের স্যার, এগুলো হচ্ছে এই উদ্ভট গল্পের উদাহরণ। নেক্সট সাংকেতিক। সাংকেতিক বললেই আমরা বুঝতে পারছি যার ভেতরে একটি প্রতীকী ব্যঞ্জনা থাকবে। বিমল করের বাঘ বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মরু ও সংঘ, এই গল্পগুলি যদি পড়া যায়, কিংবা রবীন্দ্রনাথের গুপ্তধন, যার মধ্যে মানে সাংকেতিক বিভিন্ন ধরন, যদিও গুপ্তধনকে এই পর্যায়ে ফেলবো না, ওটা ডিটেকটিভ গল্পের একটা অংশে ফেললে বরঞ্চ ভালো হবে, অনেকটাই রহস্য বা রোমাঞ্চ আছে, কিন্তু এখানে বরং ভালো হচ্ছে বিমল করের বাঘ বা শরদিন্দুর মরু ও সংঘ, এই গল্পগুলি। কি বলা হয় এখানে, ভেতরের তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ, গভীর প্রতীকী তাৎপর্যটা দেখা যায়। নেক্সট হচ্ছে ঐতিহাসিক ছোট গল্প। এখানে শরদিন্দু হলেন একেবারে সিদ্ধহস্ত। ছোট গল্পের সংক্ষিপ্ত পরিধির মধ্যে ইতিহাসের কাহিনীকে প্রকাশ করতে হয়। উপন্যাসের ক্ষেত্রে এখানে মুহূর্ত হয়ে গেছে, মুহূর্ত হবে। উপন্যাসের ক্ষেত্রে একটা সুবিধে আছে, সেখানে অনেকটা ছড়িয়ে ইতিহাসকে তুলে ধরে উপন্যাসটা রচনা করা যায়, প্রেক্ষিত তৈরি করে। ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু সেই অবকাশ নেই, কিন্তু শরদিন্দু অদ্ভুত দক্ষতায় চন্দনমূর্তি, মৃতপ্রদীপ বা চুয়াচন্দনের মতো গল্প লিখতে পারে। বিভূতিভূষণের প্রত্নতত্ত্ব এরকম একটি অসাধারণ ঐতিহাসিক
ভিত্তি নির্ভর প্রত্নতত্ত্ব ছোট গল্প। রবীন্দ্রনাথের ডালিয়া, যদিও আমার সেটাকে খুব একটা ভালো গল্প অনেকে না বলতেই পারেন, কিন্তু ডালিয়া গল্পটিও ঐতিহাসিক কাহিনী নির্ভর একটি গল্প। নেক্সট হচ্ছে সায়েন্স ফিকশন বা বিজ্ঞান নির্ভর যে গল্প। বিজ্ঞানের বিষয়বস্তু, পরীক্ষা নিরীক্ষা, তত্ত্ব, আবিষ্কার, এই সমস্ত কিছু নিয়ে এই ধরনের গল্পগুলি লেখা হয়। যদি এই ধরনের গল্পে মূলত অতিরঞ্জিত একটা ভাবনা থাকে এবং সেখানে যে বিজ্ঞানের জয়যাত্রাই বলা হয়েছে এমন নাও হতে পারে। আমরা যদি প্রফেসর শঙ্কুর গল্পগুলো পড়ি সত্যজিতের, তাহলে দেখব শঙ্কু এমন সমস্ত ভাবনা, মানে এমন মিরাকিউলার আবিষ্কার করে ফেলেন, তারপর এমন সমস্ত জিনিস সে তৈরি করতে পারে যে তৈরি করার ফলে মানে যেগুলো বাস্তবসম্মত নাও হতে পারে, কিন্তু বিজ্ঞানের যুক্তি দিয়ে তিনি সেগুলোকে প্রতিষ্ঠা করেছেন। ফলত অ্যানাহিলিন পিস্তল, যেটা দিয়ে যে কাউকে ভস্ম করে দেওয়া যায়, এটা আদৌ হতে পারে কিনা সন্দেহ, কিন্তু ইলেকট্রিক রে দিয়ে করাই যায়। তারপর এমন একটা সে বটিকা আবিষ্কার করেছে যেটা খেলে পেট ভরে যায়। এটা যে মিথ্যে তা তো নয়, আজকের বিজ্ঞান প্রমাণ করছে মানে আমাদের শরীরের খাদ্য চাহিদা পূরণ করতে পারে একটা বড়ি। এই সমস্ত ভাবনা দিয়ে একটা অদ্ভুত অতিরঞ্জিত রোবো আবিষ্কার করে শঙ্কু, যার মধ্যে যে রোবোটিক এলিমেন্টগুলো বিজ্ঞান নির্ভর, কিন্তু তার কার্যকলাপের মধ্যে একটা অসাধারণ গল্প উঠে আসে। প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ, সুবোধ ঘোষের শক থেরাপি, এগুলোও বিজ্ঞান নির্ভর গল্প। নেক্সট হচ্ছে গার্হস্থ্য পারিবারিক ছোট গল্প। অধিকাংশ ছোট গল্পই তো গার্হস্থ্য পারিবারিক ছোট গল্প, প্রচুর লেখা হয়েছে। আসলে এই সমস্ত গল্পের মধ্যে এটা যদিও অনেক আগে পয়েন্ট আউট করা উচিত ছিল, কারণ প্রথম থেকে এই ধরনের গল্প লেখা হচ্ছে। বহু বিচিত্র সমস্যা, সম্পর্কে টানাপোড়েন, গার্হস্থ্য জীবনের উত্থান পতন, এই সমস্ত গল্পের ভিত্তি। রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী, শাস্তি, এই সমস্ত গল্পের উদাহরণ। নেক্সট মনস্তাত্ত্বিক, খুব সুন্দর এই মনস্তাত্ত্বিক গল্প। জগদীশ হবে, জগদীশ গুপ্ত হয়ে গেছে। তো মনস্তাত্ত্বিক গল্পের প্রধান জায়গায় হলো মানুষের মনের অন্তঃস্থলের যে জটিলতা এবং অন্তর্জগৎ, সেই অন্তর্জগতের অন্তর্দ্বন্দ্বগুলো মূলত উঠে আসে। জগদীশ গুপ্তের পয়োমুখম এক্ষেত্রে একটা ইউনিক, জগদীশ গুপ্তের একাধিক গল্প আছে যার মধ্যে এটা পাওয়া যায়। মধ্যাহ্নসনে এখানে তালব্যস্য হবে। সেই জগদীশ গুপ্তের গল্পের পয়োমুখম গল্পে পড়লে দেখব একজন পিতা এবং পুত্রের সম্পর্ক, সেই পিতা অর্থলোলুপতা কোন পর্যায়ে যেতে পারে, যে পুত্রের স্ত্রীদেরকে হত্যা করে শুধু কন্যাপণ আদায় করতে চায়। অসাধারণ একটি মনস্তাত্ত্বিক গল্প। বিমল মিত্রের লজ্জাহারও একটা অদ্ভুত সুন্দর ছোট গল্প, যার মধ্যে এই ভাবনাগুলো পাই। টোপ গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মধ্যেও মনস্তাত্ত্বিক বেশ কিছু জায়গা রয়েছে, পুরোটা না হলে অনেকটা মনস্তাত্ত্বিক ভাবনা এখানেও কাজ করেছে। নেক্সট হচ্ছে মনুষ্যেতর, অর্থাৎ পশু পাখি ইত্যাদি নিয়ে মানুষের অতিরিক্ত যা কিছু, সে তাদের নিয়ে যে গল্পগুলো, তার মধ্যে শরৎচন্দ্রের মহেশ, প্রভাত কুমারের আদরিণী খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বাস্তবনিষ্ঠ ছোট গল্প। বাস্তবনিষ্ঠ মানে যেটাকে আমরা বলবো রিয়ালিজম যে তত্ত্ব, সেই রিয়ালিজমের নিরিখে গল্পে বাস্তব থাকবেই, কিন্তু এই রিয়ালিস্টিক গল্পের মধ্যে ভাব আদর্শের জায়গাটা থাকবে না, একেবারে বাস্তবে যা ঘটে তাই থাকবে। আমরা সকলেই নিশ্চয়ই প্রাগৈতিহাসিক পড়েছি, ভিখুর জীবনের যে বর্ণনা সেখানে আছে, পড়লেই আমাদের মনে হয় কি নির্মম, কিন্তু নির্মম নয়, সত্য, নির্মম সত্য। এই নির্মম সত্যটা দেখা যায় হচ্ছে বাস্তবনিষ্ঠ গল্পের মধ্যে। সমরেশ বসুর পারিও একটা অসাধারণ ছোট গল্প, বাস্তবনিষ্ঠ। নেক্সট হচ্ছে গোয়েন্দা গল্প। বাংলা বা এটা শেষ পয়েন্ট আমার ক্ষেত্রে, আমার আলোচনার ক্ষেত্রে গোয়েন্দা গল্পের ক্ষেত্রে বাংলা আমাদের প্রায় সকলের পছন্দের জিনিস। গোয়েন্দা গল্পগুলো ফেলুদা বা শরদিন্দুর ব্যোমকেশ, মূলত হত্যা, অপরাধমূলক কাণ্ডকলাপ বিভিন্ন, এবং সেই সমস্ত অপরাধের রহস্যভেদ করা এই জাতীয় গল্পের প্রধান এবং অন্যতম একটি জায়গা। এটা গেল ছোট গল্পের ভাবনা। এরপর আমরা একটি বিষয় আলোচনা করে আমাদের এই আলোচনাটি সমাপ্তি টানব, সেটি হচ্ছে ছোট গল্পের বৃত্ত নির্মাণ। উপন্যাসের বিস্তৃত পরিসর ছোট গল্পে থাকে না বলে তার গঠন শিল্পের সূক্ষ্মতা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। সংক্ষিপ্ত পরিসরে সমগ্র অবয়বটাকে ছোট গল্প লেখককে তুলে ধরতে হয়।
তাই একবারে শুরু থেকেই কোনো অপ্রাসঙ্গিকতা বা অপচয়ের সুযোগ না রেখে ছোট গল্পকারকে এগোতে হয়। তাই প্লট হিসাবে যেটা বাছতে হয় সেটা অনেক বেশি দৃঢ় হতে হবে। নাটকের প্লটে অ্যারিস্টটল যেমন আদি মধ্য অন্ত সমন্বিত একটা উত্থান পতনমূলক কাহিনী বলেছিলেন, ছোট গল্পে সেই ধাপে ধাপে ওঠার জায়গাটি নেই। খুব তাড়াতাড়ি তাকে উঠতে হবে একেবারে ক্লাইম্যাক্সে। ছোট গল্পের বৃত্ত গঠনে সিঁড়ির মতো ধাপে ধাপে ওঠা না থাকার কারণে একে বলা হচ্ছে, মানে এই যে ধাপে ধাপে ওঠা একে বলা হচ্ছে সোপানারোহ গঠন, মানে ধাপে ধাপে ওঠা। সেখানে কি হয় না, সিঁড়ির মতো ধাপে ধাপে ওঠা। কিভাবে হয় এটা না, কাহিনীবৃত্ত অতি দ্রুত ঘটনা থেকে চূড়ান্ত শীর্ষে পৌঁছয়, তারপর ধীরে ধীরে পরিণতি তথা সমাপ্তির দিকে অগ্রসর হয়। এরপর একটা মানে খুব দ্রুত গতিতে এমন একটা বৃত্তে তৈরি করে দেয়, মানে সমাপ্ত হয়, যেটা চকিত করে দেয় পাঠককে। এক ধরনের বৃত্ত থাকে বর্তমান কাহিনী বৃত্তের চারপাশ বেষ্টন করে থাকে, একটি অতীত কাহিনী বৃত্ত, বর্তমান এবং অতীত দুটো বৃত্তই গতিশীল, এক বর্তমানও গতিশীল এবং অতীতও গতিশীল। এই রীতিটিকে বলা হচ্ছে সার্কুলার কনস্ট্রাকশন বা ঘূর্ণরেখ গঠন। এগুলো একটু রেখচিত্র দিয়ে যদি দেখানো যেত সবচেয়ে সহজ হতো। এই কয়েকটি গঠনের মধ্যে দিয়ে মূলত ছোট গল্প এগিয়ে যায়। কখনো গল্পকার শুরুতে পরিস্থিতি বর্ণনামূলক পরিচয় দিয়ে ঘটনার উপস্থাপনা করেন, যেমন রবীন্দ্রনাথের পোস্টমাস্টার বা সমারসেট মমের দ্য লোটাস ইটার। আবার কখনো কখনো একই ঘটনা দিয়ে শুরু করে পরে কাহিনীর প্রস্তুতির পরিচয় দেওয়া হয়, যেমন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা। এই যে সোপানারোহ, সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা, তার উদাহরণ হচ্ছে পোস্টমাস্টার এবং কাবুলিওয়ালা। আবার রবীন্দ্রনাথের শাস্তি এবং অধ্যাপক, এই গল্পগুলো যদি পড়ি তাহলে দেখব রকেটের গতিতে এই কাহিনী গঠন, অর্থাৎ যাকে বলা হচ্ছে রকেট বা চকিতোন্নত কাঠামো, সেই কাঠামোর মধ্যে দিয়ে লেখা হয়। তাহলে তিনটে কাঠামো আছে উপন্যাসের, একটা হচ্ছে সোপানারোহ গঠন, আরেকটি হচ্ছে চকিতোন্নত গঠন বা রকেট কনস্ট্রাকশন, এবং আরেকটি হচ্ছে ঘূর্ণরেখ গঠন বা সার্কুলার কনস্ট্রাকশন। এই তিনটে গঠন হচ্ছে ছোট গল্পের প্লট তৈরি করে। শীর্ষবিন্দু বা ক্লাইম্যাক্সের বিস্তারের ওপরই ছোট গল্পের গঠন বিন্যাস নির্ভর করে। গল্পকার তার উপস্থাপনার নৈপুণ্যে কিভাবে অগ্রসর হবেন শীর্ষবিন্দুর আকস্মিক মুহূর্তে, তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। একটি শীর্ষবিন্দুই ছোট গল্পে থাকবে, এটাই প্রত্যাশা করা যায়। আবার একাধিক ক্লাইম্যাক্সকেও মানে যদি একাধিক ক্লাইম্যাক্স থাকে তাহলে ছোট গল্পের যে ঘন সংঘবদ্ধ রূপ সেটার প্রকাশ পাবে না। রবীন্দ্রনাথের কিছু কিছু গল্পের ক্ষেত্রেও কিন্তু শুধু রবীন্দ্রনাথ নয়, একাধিক গল্পকারের এরকম একাধিক ক্লাইম্যাক্স পয়েন্ট, মানে খণ্ড ক্লাইম্যাক্স পয়েন্ট দেখা গেছে, যার জন্য সেই গল্পগুলো পড়ার পরে কোথাও যেন একটা মন্থরতা এসে যায়। ছোট গল্পের কাহিনীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত তথা ঘটনাই মুখ্য, যেমন রবীন্দ্রনাথের মুক্তির উপায়। অন্যত্র একটি চরিত্রকে আশ্রয় করে সমস্ত কাহিনী বৃত্ত এবং কিছুটা সরল রৈখিক ভাবে কাহিনী নিয়ে যাওয়া যায়, যেমন রবীন্দ্রনাথের রামকানাইয়ের নির্বুদ্ধিতা। আবার এক ধরনের গল্প শেষ পর্যন্ত একটি প্রতীতি বড় হয়ে ওঠে, এরকম প্রতীতিটাই মুখ্য হয়ে উঠেছে। এরকম গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তুচ্ছ, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া, অপূর্ব গল্প। যদিও এগুলো আমি তিনটে যে পাশ্চাত্য ধারণায় যে তিনটে মানে স্তর প্লটকে গঠন, ছোট গল্পের গঠন, সেই গঠনে কিছু গল্পকে ফেলে আলোচনার চেষ্টা করলাম সংক্ষিপ্ত পরিসরে। কিন্তু বর্তমান সময়ে গল্প যেভাবে ভাঙাচোরা করছে, লেখকেরা যেভাবে গল্প নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করছেন, তাতে ছোট গল্পের প্লট প্রতিদিন নানাবিধ মানে আকার লাভ করছে এবং ছোট গল্প নিজস্ব ভাবনা নিয়ে আবির্ভূত হচ্ছে আমাদের সামনে।
আরও চমক আমাদের জন্য অপেক্ষা করে থাকে প্রতি মুহূর্তে। ছোট গল্প বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ সম্পদ। সেই সমৃদ্ধ সম্পদে আমরা তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র। বাকি ছোট গল্পের রসদ এবং ছোট গল্পের আস্বাদন করতে গেলে ছোট গল্পের দুনিয়ায় প্রবেশ করতে হবে। সেটা সাহিত্যের ইতিহাস আলোচনার জায়গা, তাই সেই বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি না। তবে সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে একটি প্রশ্ন অনেক সময় আসে, সেটি হচ্ছে ছোট গল্পের একটি সার্থক ছোট গল্প বিশ্লেষণ করে দেখাও। এই বিশ্লেষণের জায়গাটি যে সামগ্রিক আলোচনা হলো এবং তাতে যে সমস্ত গল্পগুলি বলা হলো, সে গল্পের যে কোনো একটি গল্প নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটি কিভাবে সার্থক ছোট গল্প হয়ে উঠেছে। পাঠক অনেক ছোট গল্প পড়ুক এবং সেই ছোট গল্প পড়ে তার ভাবনার দুনিয়া উন্মোচিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা সমাপ্ত করছি। ধন্যবাদ।